ভারতীয় গোয়েন্দাদের হাতে বেশ কিছু তথ্য এসেছে আর সেখান থেকে ভারতীয় গোয়েন্দারা মানুষজনকে সতর্ক করছে। 140 কোটি দেশবাসীকে সতর্ক হতে বলছে, কারণ পাকিস্তানিরা নতুন ফাঁদ পেতে রেখেছে মোবাইল ফোনে। যখন তখন ফোন আসতে পারে আননোন নাম্বার থেকে বা হোয়াটসঅ্যাপে সরাসরি কল আসতে পারে, আর তা ধরার পর আপনি বুঝতেও পারবেন না যে আপনাকে পাকিস্তান থেকে ফোন করা হয়েছে। আপনার কাছ থেকে যাবতীয় তথ্য নেওয়ার জন্য এই ফোন সম্পূর্ণ ভুয়ো, তা আপনি ধরতেও পারবেন না, কারণ ভারতীয় সেজে, আর্মি সেজে আপনাকে ফোন করবে। সে কারণে ভারতীয় গোয়েন্দারা এবার সতর্ক হতে বলেছে, এবং যে নাম্বার থেকে ফোন করবে সেই নাম্বারও আপনি চিনতে পারবেন না, কারণ এই নাম্বার সরাসরি এদেশের নাম্বার, এমনটাই কিন্তু জানানো হচ্ছে ভারতের গোয়েন্দাদের তরফ থেকে। নাম্বারটা কেমন জেনে রাখুন, অনেক কাজে লাগবে। 73409221, হ্যাঁ এমন নাম্বারই 73409221। এই নাম্বার থেকে এই 7টা ডিজিট দেখে যদি আপনি সতর্ক হতে পারেন তাহলে আপনার বিপদ কেটে যাবে, আপনি বিপদ মুক্ত হতে পারবেন। এই নাম্বার থেকে আপনাকে কল করা হতে পারে যখন তখন 73409221। এই নাম্বার থেকে যখন তখন পাকিস্তানের গোয়েন্দারা, যারা সমর শক্তিতে ভারতের সঙ্গে পেরে উঠল না, তারা আপনাকে ফোন করতে পারে যখন তখন, আর তারপর আপনার কাছ থেকে যাবতীয় তথ্য নেবে। পাকিস্তান কাদেরকে ফোন করছে? পাকিস্তান মূলত ফোন করছে বেসামরিক লোকদেরকে, যারা সামরিক ক্ষেত্রে রয়েছে তাদেরকে ফোন করছে না, মানে আর্মি, বিএসএফ এদেরকে ফোন করছে না, করছে আমার আপনার মতো সাধারণ মানুষ থেকে সাংবাদিকদেরকে, যাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে পারে সেই সমস্ত মানুষদেরকে এবার ফোন করছে পাকিস্তান। অর্থাৎ জালিয়াতির নতুন চক্র কিন্তু পাকিস্তান রেডি করে রেখেছে, তাই সাবধান থাকতেই হবে প্রত্যেককে। নিঃসন্দেহে সারা ভারতবর্ষে যে ধরনের একটা উন্মাদনা তৈরি হয়েছিল আর পাকিস্তানকে যোগ্য শিক্ষা দেওয়ার জন্য সবাই চাইছিল, সরকার সেভাবে স্টেপও নিয়েছিল। তো মাঝ রাস্তায় যুদ্ধ বন্ধ হয়েছে, কেন হয়েছে, কি হয়েছে, সরকার নিশ্চয়ই সেটা বলবে, পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরবে। কিন্তু জনতা এখনো চায় যে এই না রহেগা বাঁশ না বাজেগি বাঁশুরি, এরকমই স্টেপ নেওয়া উচিত। বিশেষ করে আজাদ কাশ্মীর যেটা, সেটা তো আমাদের কবজাতে আসা উচিত, আর আসবে, আজ হোক কাল হোক। বা দুনিয়া এগোচ্ছে, আর্থিক মন্দা চলছে সব জায়গায় ইত্যাদি, সেজন্য বড় বড় দেশ চাইবে না যুদ্ধ হোক, কারণ 2-3টা যুদ্ধতে দেখা গেছে বিশ্ব অর্থনীতি, তার মধ্যে ইউরোপ, আমেরিকা খুব ধাক্কা খেয়েছে। তো ভারতের মতো একটা বড় রেসপন্সিবল দেশ, তারাও নিশ্চয়ই চিন্তা ভাবনা করে এগোচ্ছে। তো সেই সব মিলিয়ে আজকের মিটিং একটা গুরুত্বপূর্ণ বিষয়। পাকিস্তান চুক্তি লঙ্ঘন করে এটা নতুন কিছু না, যখন থেকে তার সঙ্গে চুক্তি হয়েছে, সে সিমলা চুক্তি থেকে আরম্ভ করে চিরদিনই উল্লঙ্ঘন করেছে আর করবো, সেই জন্য ওকে বিশ্বাস করা ঠিক নয়। ভারতও যথেষ্ট যোগ্যতার সঙ্গে তার উত্তর দিয়েছে। যেই তুর্কির ড্রোন ইউজ করে ইউক্রেন রাশিয়াকে কাঁপিয়ে দিয়েছিল, সেই ড্রোনকে আমাদের সেনারা সীমার উপরেই ধ্বংস করেছে, ফিরে যেতে বাধ্য হয়েছে। তো এটা আমরা করতে পারি, দেখিয়ে দিয়েছি। তো সেই জন্য যে পরিস্থিতিতে যুদ্ধ হয়েছে আর যেভাবে যুদ্ধ বন্ধ হয়েছে, দুটো নিয়ে বহু লোকের মধ্যে নানা রকম প্রশ্ন আছে। সরকার এটা নিশ্চয়ই ক্লারিফিকেশন দেবে, এবং পরবর্তী কি পদক্ষেপ হবে, কিভাবে এগোনো উচিত, বা পাকিস্তানকে কতটা বিশ্বাস করা উচিত, সেই ব্যাপারে নিশ্চয়ই চিন্তা ভাবনা করেছেন যারা এক্সপার্ট, আর তার উপরে দাঁড়িয়ে নিশ্চয়ই কথাবার্তা হবে। সারা ভারতবর্ষে যে ধরনের একটা উন্মাদনা তৈরি হয়েছিল আর পাকিস্তানকে যোগ্য শিক্ষা দেওয়ার জন্য সবাই চাইছিল, সরকার সেভাবে স্টেপও নিয়েছিল। তো মাঝ রাস্তায় যুদ্ধ বন্ধ হয়েছে, কেন হয়েছে, কি হয়েছে, সরকার নিশ্চয়ই সেটা বলবে, পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরবে। কিন্তু জনতা এখনো চায় যে এই না রহেগা বাঁশ না বাজেগি বাঁশুরি, এরকমই স্টেপ নেওয়া উচিত। বিশেষ করে আজাদ কাশ্মীর যেটা, সেটা তো আমাদের কবজাতে আসা উচিত, আর আসবে, আজ হোক কাল হোক। বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে যুদ্ধ শুরু হয়েছে, বা দুনিয়া এগোচ্ছে, আর্থিক মন্দা চলছে সব জায়গায় ইত্যাদি, সেজন্য বড় বড় দেশ চাইবে না যুদ্ধ হোক, কারণ 2-3টা যুদ্ধতে দেখা গেছে বিশ্ব অর্থনীতি, তার মধ্যে ইউরোপ, আমেরিকা খুব ধাক্কা খেয়েছে। তো ভারতের মতো একটা বড় রেসপন্সিবল দেশ, তারাও নিশ্চয়ই চিন্তা ভাবনা করে এগোচ্ছে। তো সেই সব মিলিয়ে আজকের মিটিং একটা গুরুত্বপূর্ণ বিষয়। কংগ্রেস হঠাৎ করে বলছে, ইন্দিরা গান্ধীর আগে এবং পরেও তো কংগ্রেস যুদ্ধ করেছে, তার রেজাল্ট আমরা জানি। আজাদ কাশ্মীর হলো কি করে? তাহলে আজাদ কাশ্মীর কেন সেই সময় নিয়ে নেননি ইন্দিরা গান্ধী? এবং যে ডিমান্ড ছিল, পূর্ববাংলা থেকে যে লক্ষ লক্ষ হিন্দু চলে এসেছিলেন, তার জন্য খুলনা, যশোর জেলা নিয়ে নেওয়ার কথা উঠেছিল, কেন নেননি? তাহলে বাংলাদেশের সমাধান হয়ে যেত। তো এই প্রশ্ন থাকবেই। বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সময় যুদ্ধ হয়েছে, বিভিন্ন নেতা তাদের মতো ডিসিশন নিয়েছেন। আজকের পরিস্থিতি আলাদা। তো সেই জন্য নিঃসন্দেহে যারা করছেন তারা যথেষ্ট যোগ্য, কারণ অটলজি বা মোদিজি যেটা করেছেন আগে কংগ্রেস সরকার করতে পারেনি, সেজন্য তাদের উপরে পুরো ভরসা আছে।
আগামী দিনে এই সমস্ত প্রশ্নের সমাধান হবে। আমি কাজ শুরু করে দিতে চাই, কারণ সব সময় একটা জিনিস মাথায় রাখবেন, যা বলবেন ভেবে বলবেন, আর যাহা বলিবেন তাহা করিবার চেষ্টা করিবেন। এটা প্রত্যেক মানুষের জীবনের হওয়া উচিত। সব কথায় হ্যাঁ বলতে নেই, আপনার সীমিত ক্ষমতা, আপনি না বললেও সেটার নিষ্ঠতা আছে, কিন্তু আপনি কোনো জিনিস হ্যাঁ বলে সেটাকে যদি না করেন, তার সঙ্গে আপনার যে নিজের যে দৃঢ়তা, সংকল্প, অঙ্গীকার এবং আপনার যে প্রতিচ্ছবি ভাবমূর্তি, তাতে একটু হলেও আঘাত লাগে। তাই আমি আগামী 2 সপ্তাহের মধ্যে আশা করি অমলেন্দু দ্বারা আছেন, রবীনবাবু আছেন, পূর্ণবাবু আছেন, দীপক বাবু একটু অনেক বর্ষিয়ার মানুষ, পুরুষোত্তমপুরে তিনি বিরাট মঠ পরিচালনা করেন। আমার 2বার যাওয়ার সুযোগ হয়েছে সেখানে আমার দীর্ঘ জনপ্রতিনিধিত্ব সময়কালে, তা আমি দেখেছি। আমি সকলকে অনুরোধ করব, প্রয়োজন হলে আমাদের ভূমি কর্মাধ্যক্ষ যিনি আছেন তিনি এবং প্রধান কাগজপত্র বের করে, যেহেতু টাকাটা বরাদ্দ হয়ে পড়ে আছে 11.5 লক্ষ টাকা, এই কাজটা দ্রুত শুরু হওয়া দরকার। এবং সাথে সাথে পঞ্চবটির কাজ শেষ হয়ে গেলে আমি এখানে সোলার আলো লাগিয়ে দেব, যাতে এলাকাটা সন্ধ্যাবেলা একটু আলোকিত থাকে, এই মন্দিরের বাইরটা একটু অন্ধকার অন্ধকার থাকে। আমরা সোলার আলো লাগিয়ে দেব। এই কাজটা শেষ হোক, প্রাচীরের জন্য আমি এমপি ল্যাগ থেকে অর্থ এনে দেব। এই কাজটা প্রদান করে দিতে পারেন 15 ফিনান্স বা 16 ফিনান্সের অর্থে।